রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর। রোহিঙ্গা সংকট মিয়ানমারকে সমাধানের তাগিদ। রোহিঙ্গা সমস্যা আরও বাড়াবে অর্থনৈতিক সংকট। হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন, প্রত্যাবাসনেই সমাধান দেখছেন বিশ্লেষকরা। তীব্র দাবদাহে বেড়েছে বিদ্যুতের চাহিদা। রাজধানীতে এখনও সহনীয় লোডশেডিং। জ্বালানি কেনার ব্যয় সাশ্রয়ী ভূমিকায় বিদ্যুৎ বিভাগ। সাজেকে ট্রাক খাদে পড়ে 9 শ্রমিক নিহত। চালকের অদক্ষতা আর গাফিলতিতে বাড়ছে দুর্ঘটনা। শৃঙ্খলা ফেরাতে কঠোর হওয়ার পরামর্শ। এবং মিয়ানমার থেকে পালিয়ে আশ্রয় নেওয়া সেনা ও বিজিবির 288 সদস্যকে ফেরত পাঠালো বাংলাদেশ। জানতে ও বিদ্রোহীদের সংঘাত কবে। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। বিশ্বব্যাপী সব যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ডে ইউএন এসক্যাপ কমিশনে দেয়া ভাষণে আহ্বান জানান তিনি। বলেন, ফিলিস্তিনি গণহত্যা চলছে, এতে আক্রান্ত হচ্ছেন নারী ও শিশুরা। এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্বে নানা সংকট বাড়িয়েছে। যুদ্ধে ব্যয়ের অর্থ মানুষের কল্যাণে ব্যবহারেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সরকার বাংলাদেশি গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে জানিয়েছে প্রধানমন্ত্রী। বলেন, সরকারের ধারাবাহিকতা আছে বলে উন্নয়নে অব্যাহত আছে। Love, affection, and understanding and support. That's my only strength. So, in August 2007, when thousands of Rohingya men and women and children from Myanmar fled to Bangladesh, we offered them temporary shelter. In the backdrop of ongoing armed conflicts in Myanmar, the Rohingya repatriation process is also getting delayed. This is creating serious security risks within and beyond our territories. We must ensure that the Rohingyas can go back home in safety and dignity, and the earliest possible. The war is going on. Genocide is going on in Palestine. It must be stopped. War cannot give any solution, only loss of life. Children, women are the worst sufferer. Younger generation, they lost their life. Then why war? Wherever I go, I raise my voice. So, please, I call upon the world leaders to stop the war. দেশের অর্থনৈতিক নানা সংকট আরও বাড়াতে পারে রোহিঙ্গা ইস্যু। নতুন করে তাদের জন্য নেয়া 1100 কোটি টাকার প্রকল্প সরকারের ব্যয় আরও বাড়াবে। এই প্রকল্পের সুফল নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। কারণ পুনর্বাসনের চেয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে সংকটের সমাধান দেখছেন তারা। নূপুর মাহমুদের রিপোর্ট। মিয়ানমার জান্তাদের নিপীড়নের মুখে 2017 সালে বাংলাদেশে আশ্রয় নেন প্রায় 10 লাখ রোহিঙ্গা। সেই সংখ্যা এখন 12 লাখ ছাড়িয়েছে। বিপুল সংখ্যক জনগোষ্ঠী আশ্রয় নিয়েছে দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজারে। কিন্তু সীমান্ত এলাকা থেকে তারা এখন ছড়িয়ে পড়েছে সবখানে। দীর্ঘমেয়াদে দেশের সামাজিক ও অর্থনৈতিক সংকটের কারণ হতে পারেন রোহিঙ্গারা। আর এখনই বাড়তি চাপে পড়েছে দেশের অর্থনীতি। এর মধ্যে কক্সবাজার ও নোয়াখালীর ভাষাঞ্চরে আশ্রয় নেয়া রোহিঙ্গা শিশু ও কিশোর কিশোরীদের শিক্ষার আওতায় নিয়ে আসতে 1123 কোটি টাকার বিশাল প্রকল্প নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো মন্ত্রণালয়ের প্রস্তাব বলছে, শিক্ষা দেওয়া হবে কক্সবাজার ও ভাষাঞ্চরের ক্যাম্পের শিশু ও কিশোর কিশোরীদের। আগামী 4 বছরে নতুন করে স্থাপন করা হবে 300 শিক্ষা কেন্দ্র। সংস্কার করা হবে বিদ্যমান 3000 লার্নিং সেন্টার। 2,70,000 শিশুকে প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। এই প্রকল্পে 668 কোটি 57 লাখ টাকা সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক, আর 454 কোটি 44 লাখ টাকা দিচ্ছে সরকার। দেশের বর্তমান অর্থনৈতিক টানাপোড়েনে একে বড় অপচয় বলছেন বিশ্লেষকরা। আমরা প্রথমে বলেছি যে প্রায় 10-11 লাখের মতো আছে 2017-র পরে, এখন 2024-এ আমরা বলছি প্রায় 15 লাখ। তো যত সময় যাচ্ছে এই সব রকম এখানে অর্থায়নের যে সংকট, স্থানীয়ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির সংকট, একে অপরের প্রতি অবিশ্বাস, সব কিছুই সংকট বাড়বে যত সময় যাবে।
আর আর্থিক সক্ষমতা বুঝে নতুন প্রকল্প নেওয়ার পরামর্শ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনের। মায়ানমার কারিকুলাম আমরা যা করেছি এটা ঠিকই করেছি, এবং এর বাইরে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিতে ওদের বিষয়ে এঙ্গেজ করার কোনো প্রয়োজনীয়তা নাই। আমাদের দেশে যতগুলো বড় প্রজেক্ট আমরা হাতে নিয়েছি বাই অ্যান্ড লার্জ সেইগুলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ রিলেটিভলি ভেরি হাই, কারণ আমরা খুব প্রুডেন্ট জাতি, খুব হিসাব নিকাশ করে আমরা ঋণটা দিই। তো এই জন্যে কেউ যদিও বলেন, তবে হ্যাঁ এই লাক্সারির জন্যে যে আমরা অনেক খরচ করি এগুলো আমাদের কিছু কমাতে হবে। সরকারের ব্যয় সংকোচন নীতির মধ্যে রোহিঙ্গাদের জন্য নেয়া এই প্রকল্পকে বিলাসী ব্যয়ের আয়োজনও বলছেন বিশ্লেষকরা। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রাঙ্গামাটির সাজেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 9 জন নিহত হয়েছে। আহত অবস্থায় চিকিৎসাধীন আছে আরও 8 জন। আহত 8 জনকে উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও 3 জনের মৃত্যু হয়। রাঙ্গামাটি থেকে সহকর্মী মিশু মল্লিকের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। রাঙ্গামাটির সীমান্ত সড়কে কাজ শেষে ট্রাকে করে ফিরছিলেন শ্রমিকেরা। সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের 90 ডিগ্রি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের 100 ফুট গভীর খাতে পড়ে দুমড়ে মুচড়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় 6 শ্রমিকের। বুধবার বিকেল 5:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এখনো নিহতদের কারো নাম পরিচয় শনাক্ত করা যায়নি। পানি আছে, পানি দিচ্ছি। 6 জনের মৃত্যুর খবর নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। জায়গাটা হচ্ছে উদয়পুর 90 ডিগ্রি এলাকায় একটা ড্রাম ট্রাক উল্টে খাদে পড়ে যায়। 6 জন নিহত, 8 জন আহত। তাদেরকে এখন আপাতত খাগড়াছড়ি হসপিটালে প্রেরণ করা হচ্ছে আর কি। নিউজ ডেস্ক, দেশ টিভি। উন্নত দেশগুলোতে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতেও মানতে হয় শৃঙ্খলা। কঠোর আইনের কারণে এসব দেশে দুর্ঘটনার হারও অনেকটা কম। দেশের সড়ক নিরাপত্তায় নানা আইন থাকলেও নেই সেসব মানার বালাই। একদিকে চালকদের অদক্ষতা আর প্রশাসনের গাফিলতিতে বাড়ছে সড়ক দুর্ঘটনা। এমন অবস্থায় সড়ক নিরাপত্তা আইন প্রয়োগে কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। ইউরোপ, আমেরিকা কিংবা জাপানের মতো উন্নত দেশগুলোতে সড়ক আইনে রয়েছে সাদার ভিন্নতা। ইউরোপে সর্বোচ্চ গতির সিগন্যাল অমান্য করলে সড়কের গোপন ক্যামেরা দেখে চালকের বাসায় জরিমানার চিঠি পাঠিয়ে দেয় ট্রাফিক পুলিশ। যুক্তরাষ্ট্রে গতিসীমা অমান্য করলে লাইসেন্সের পয়েন্ট বাতিল, জরিমানা, এমনকি গ্রেফতারের বিধান রয়েছে। সর্বনিম্ন $150 থেকে সর্বোচ্চ $2500 জরিমানা গুনতে হতে পারে। আছে সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ডের বিধান। কিন্তু এর ভিন্ন প্রেক্ষাপট যেন বাংলাদেশে। আইন আছে, নেই আইন মানার বালাই। 2018 সালে শিক্ষার্থী আন্দোলনের জেরে দেশে চালকদের সর্বোচ্চ 5 বছরের সাজার বিধান থেকে সড়ক পরিবহন আইন 2018 এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় সরকার। গেল মাসে ওই আইনের অন্তত 12টি ধারার শাস্তি কমানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে 3টি অজামিনযোগ্য ধারাকে করা হয়েছে জামিনযোগ্য। সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন নিরাপদ সড়ক চাই সংগঠন। জনগণের কথা, সড়ক দুর্ঘটনা রোধ করার বিষয়টা যতটা না মাথায় আছে তাদের, তার চেয়ে বেশি আছে যে তারা তাদেরকে খুশি করা, তারা যেটা বলে সেটাই তার সরকার শোনা। তো এই শুনতে গিয়ে আমরা যেমন বলি যে আনফিট গাড়িগুলো সড়কে চলতে দেওয়া যাবে না, কিন্তু আনফিট গাড়ি তো আপনার যে প্রচুর বেড়ে গেছে। নতুন আইনের মধ্যে যে কম্পেনসেশন ছিল, ফাইনের যে বিষয়টি ছিল, জরিমানার যে বিষয়টা ছিল, সেইগুলো বরঞ্চ আপনার যে পরিবহন সেক্টরের এই নেতারা তারা সরকারকে বলে আরও এটাকে কমানো হয়েছে। কমানোর জন্য আবেদন করে আবার এটাকে সংসদে পাঠানো হচ্ছে নতুন করে আপনার এই আইনটাকে দুর্বল করে পাস করার জন্য। চলতি বছর ঈদ মৌসুমে সড়ক, নৌ ও রেলপথে 419 দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত 438 জনের। তাই নতুন করে সড়ক পরিবহন আইনটি নিয়ে ভাবা দরকার বলছেন বিশ্লেষকরা। দেখা যাচ্ছে গতিসীমা মানানোর জন্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্পটে পুলিশ হয়তো স্পিড গান দিয়ে তারা মেজার করে, বাট যেটা হচ্ছে যে এটা কিন্তু সব জায়গায় না। বাট আমাদের প্রযুক্তির সহায়তা নিতে হবে যাতে আমরা স্পিড ক্যামেরার মাধ্যমে এটা যদি আমরা স্পিড ওভার স্পিড করছি কিনা সেটা আমরা মনিটরিং করি, তাহলে দেখা যাবে চালকদের ভিতরে কিন্তু গতিসীমা মেনে চলার একটা প্রবণতা তৈরি হবে এবং সকলের জন্য আইন প্রয়োগটা সমান হবে। বিশ্বে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় গড়ে প্রাণ হারায় অন্তত 14 লাখ মানুষ। সড়কের দুর্ঘটনাকে মৃত্যুর 8ম প্রধানতম কারণও বলছেন WHO। এই অবস্থায় দেশের সড়কে শৃঙ্খলা ফেরাতে আইনের কঠোর প্রয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।
তীব্র তাপদাহে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। গরমে রোগী ও স্বজনদের সুপেয় পানি সরবরাহে এগিয়ে আসছেন অনেকে। ময়মনসিংহ সে খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ইলিয়াস, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। লিনিয়া, ধন্যবাদ। ময়মনসিংহে প্রতিনিয়তই বিভিন্ন হাসপাতালগুলোতে কিন্তু রোগীর চাপ বেড়ে চলেছে, অর্থাৎ প্রচন্ড তাপদাহের কারণে আমরা দেখেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, এসকে হাসপাতাল সহ বেসরকারি যে কয়টি হাসপাতাল রয়েছে সব হাসপাতালেই কিন্তু রোগীর চাপ বেড়েই চলেছে। অর্থাৎ চিকিৎসকরা বলছেন যে তারা কিন্তু চাপ সামলিয়ে তারা সেবা কার্যক্রম অব্যাহত রাখার সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি এখন রয়েছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেই হাসপাতালটিতে কিন্তু শিশু ওয়ার্ডের 70 শয্যার বিপরীতে প্রায় 5 শতাধিকের উপরে কিন্তু শিশু ভর্তি রয়েছেন। অর্থাৎ নিউমোনিয়া, জ্বর, ঠান্ডা আক্রান্ত হয়ে এই শিশুরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন। আরেকটি হাসপাতাল রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধানে পরিচালিত হয় এসকে হাসপাতাল। সেই হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিনই 30 থেকে 40 জন রোগী তারা সেবা নিচ্ছেন। অর্থাৎ প্রতিনিয়তই এই তীব্র গরমে হাসপাস অবস্থা, এবং সেই গরম থেকে আমরা দেখেছি সাধারণ মানুষ বাঁচতে কিন্তু বিভিন্ন পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা, এবং তারা কিন্তু নানান পরামর্শের পাশাপাশি এবং এই প্রচন্ড গরমে প্রয়োজন ছাড়া যেন কেউ বাসা থেকে বের না হয় সেই বিষয়টির কিন্তু জোর তাগিদ দিয়ে যাচ্ছেন তারা। এবং আমরা দেখেছি ময়মনসিংহ মহানগরীতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর উদ্যোগে কিন্তু মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফাহিম ফিরদৌসের উদ্যোগে কিন্তু বিভিন্ন পয়েন্টে তারা তীব্র তাপদাহের কারণে মানুষ যেন বিপর্যস্ত না হয়, একটু মানুষের মাঝে স্বস্তি দিতে তারা খাবার, স্যালাইন সহ বিশুদ্ধ পানি কিন্তু বিতরণ কার্যক্রম বেশ কয়েকদিন ধরে করছেন, এবং তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আরেকটি বিষয় বলে রাখি যে গত 3 দিনে কিন্তু ময়মনসিংহে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে 4 জন মারা গেছে। অর্থাৎ এই ভয়াবহ প্রচন্ড তাপদাহের কারণে একেবারেই জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে, এবং মানুষের মধ্যে যে অস্বস্তি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ আছে তারা কিন্তু খুব বিপাকের মধ্যে পড়েছেন, এবং তারা বলছেন যে আমরা এও দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে এই তাপ প্রবাহ কমার লক্ষ্যে বিশেষ দোয়া এবং মোনাজাত কিন্তু করা হচ্ছে। তারপরও এখনো পর্যন্ত ময়মনসিংহের কোথাও বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত নেই। অর্থাৎ ময়মনসিংহের সর্বোচ্চ তাপমাত্রা গত কয়েকদিনে রেকর্ড করা হয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা থেকে আসলে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে চিকিৎসকরা কিন্তু নানান পরামর্শ দিচ্ছেন, এবং সেই পরামর্শ অনুযায়ী সাধারণ মানুষ কিন্তু চলাচল করছেন আমরা দেখেছি। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে তাপ প্রবাহ নিয়ে হাসপাতালে যে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে সর্বশেষ তথ্য। লিনিয়া। ইলিয়াস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, তীব্র তাপদাহে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। গরম বেড়ে গেলে বাড়ে বিদ্যুতের চাহিদা। এবছর তীব্র দাবদাহে চাহিদা অনেকটা বেড়েছে, তবে রাজধানীর বাণিজ্যিক কেন্দ্র ও হালকা শিল্প খাতে এখনো দেখা দেয়নি তেমন লোডশেডিং। বিপণী বিতান ও কারখানা সংশ্লিষ্টরা জানান দিনে বিদ্যুৎ থাকে না 20 থেকে 30 মিনিট। আর বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি কেনায় নগদ অর্থের সংকট থাকায় ব্যয় সাশ্রয়ী ভূমিকায় বিদ্যুৎ বিভাগ। বিস্তারিত ইফতেখারের রিপোর্টে। সপ্তাহখানেক ধরে তীব্র দাবদাহে পুড়ছে দেশ, পুড়ছে রাজধানী। তাপপ্রবাহের সাথে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের চাহিদা। চলতি সপ্তাহে একদিনে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা 16,500 মেগাওয়াট, বিপরীতে সর্বোচ্চ 16,233 মেগাওয়াট উৎপাদন সম্ভব হয়েছে। তবে রাজধানীর বিভিন্ন কারখানা ঘুরে দেখা যায় কাজ করছেন শ্রমিকরা। তারা জানান এবার লোডশেডিং এর মাত্রা কম। মাঝে মধ্যে আর কি 10-15 মিনিটের জন্য যায়, আবার চলে আসে। মনে করেন যে দেখা যাচ্ছে সপ্তাহে 2-1 দিন হয়তো 1 ঘন্টা থাকে না, সেটাই দেখা গেছে অনেক 2-3 বার যায়, আবার অনেক সময় একবার যায়, কিন্তু কারেন্ট যায় না যে তা না, কারেন্ট যায়। রাজধানীর বিভিন্ন মার্কেট আর বিপণী বিতানের দোকানিরাও জানান পর্যায়ক্রমে লোডশেডিং হচ্ছে। রাত 8টায় বন্ধ হয়ে যাবে সব বিপণী বিতান। দিনে 1 বা 2 বার কারেন্ট চলে যায় আমাদের এখানে। লাইনটা আপনার গুলাতে লোড কুলাতে না পারে, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে এক সাইড বন্ধ করে এক সাইড চালু করে এরকম। আবার অনেক সময় দেখা গেছে লোডশেডিং পুরোটাই হয়ে যায়, মানে কারেন্ট চলে যায়। 8টা পর্যন্তই মার্কেটে কারেন্ট থাকবে, এরপরে মার্কেটে কর্তৃপক্ষই কারেন্ট অফ করে দেবে। পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন বলছেন
20,000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে। তবে জ্বালানি খরচ নিয়ন্ত্রণে কিছুটা রক্ষণশীল বিদ্যুৎ বিভাগ। আমাদের যে উৎপাদনের জন্য যে জ্বালানির প্রয়োজন, সেই জ্বালানির সরবরাহের ক্ষেত্রে আমরা একটু বলতে পারেন যে কিছুটা কনজারভেটিভ ওয়েতে আমরা আগাচ্ছি। একে তো হলো যে বৈশ্বিক জ্বালানির একটা সংকট তো আমাদের আছে, যেহেতু আমদানি করি আমরা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আপনারা জানেন যে একক ক্রেতা হিসাবে তাদের যে গড় ক্রয় মূল্য এর থেকে বিক্রয় মূল্য কম, কারণ আমরা 1,70,00,000 গ্রাহকরে, যাদেরকে আমরা বলি লাইফ লাইন গ্রাহক, প্রায় অর্ধেক দামে তাদেরকে আমরা বিদ্যুৎ, এরকম সাবসিডি অনেক ক্ষেত্রে দিতে হয়। ফলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটা ক্যাশ ক্রাইসিস যাচ্ছে। তবে চাহিদা বৃদ্ধির সাথে উৎপাদনও বাড়ানো হবে বলে জানান এই কর্মকর্তা। 16,233। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। সিরাজগঞ্জের চলনবিল এলাকায় 3 ফসলি জমিতে পুকুর খনন, প্রকৃতি পরিবেশে বিরূপ প্রভাব, ধান আবাদ নিয়ে বিপাকে কৃষকরা। উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে এখনও মাঠে তৎপর আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের স্বজনরা। তাদের শাস্তির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন কেন্দ্রীয় নেতারা। তবে কি ধরনের শাস্তি হবে সে সিদ্ধান্ত দিবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেসব কেন্দ্রীয় নেতা এবং মন্ত্রী এমপিরা স্বজনকে ফেরাতে পারেননি তাদেরকেও দিতে হবে খেসারত। 30 এপ্রিল দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। তৌফিক মাহমুদ মুনার রিপোর্ট। দলীয় প্রতীকবিহীন উপজেলা নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হবে 8ই মে। মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনদের নির্বাচনে অংশ না নিতে নির্দেশ দিয়েছিলেন দলীয় প্রধান, কিন্তু বাস্তবতা ভিন্ন। দলীয় প্রধানের নির্দেশ অমান্য করে ভোটের মাঠে থেকে গেছেন এমপি মন্ত্রীদের বেশিরভাগ স্বজন। এতে প্রশ্ন দেখা দিয়েছে দলীয় শৃঙ্খলা নিয়ে। দলের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা বলছেন ভোটের আগ মুহূর্ত পর্যন্ত সরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। তবে যেসব মন্ত্রী কিংবা এমপি বা কেন্দ্রীয় নেতার স্বজনেরা নির্দেশনা উপেক্ষা করে শেষ পর্যন্ত ভোটের থেকে যাবে, তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে। দলের নিজস্ব অনেক পদ্ধতি আছে, তাকে ভবিষ্যতে পদ থেকে সরিয়ে দেওয়া, বা অনেক দেখা যাবে যে অনেক সিনিয়র এমপি আছে, হ্যাঁ, কিন্তু তারা মনে হয় তারা এবারে মন্ত্রী হবেন স্বাভাবিকভাবে, কিন্তু মন্ত্রিসভা যখন গঠিত হয় তাদের নাম খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, তো সুতরাং কেন নাম খুঁজে পাওয়া যায় না? নিশ্চয়ই দলে তিনি এমন কিছু বিষয় আছে যে কারণে মাননীয় সভানেত্রী তার এই সহকর্মীকে পরোক্ষভাবে শাস্তি দিলেন। মাত্র যে দল থেকে বহিষ্কার করা, সাসপেন্ড করা, শোকজ করা, এইটি ব্যবস্থা তার তো না। একজন দায়িত্বশীল পদধারী সম্মানিত, যিনি মন্ত্রী ছিলেন, দলের সর্বোচ্চ পদ তিনি বহন করছেন, 8বার 7বার এমপি নির্বাচিত হয়েছেন, তার সাথে যদি দলের সেক্রেটারি জেনারেলের তার রুমের মধ্যে বাকবিতনটা যা হয়েছে সেটাই যখন পত্রিকায় নিউজে চলে আসছে, এটাই তো তার জীবনের বড় একটা পানিশমেন্ট। এটা দলীয় প্রধানের নির্দেশের পরও মনোনয়নপত্র না হওয়াকে দুঃখজনক বলছেন কেন্দ্রীয় নেতারা। বলেন পরিবারের কাছে অনেকেই অসহায়। তারা যেটা করছেন, দলীয় হাইকমান্ডের নির্দেশ অমান্য করে নিজের আত্মীয় স্বজনদের প্রার্থী হিসেবে রাখছেন, যদি রেখে দেন শেষ পর্যন্ত, এটা অত্যন্ত দুঃখজনক এবং তার রাজনৈতিক জীবনের জন্য একটা বড় একটা বললাম যে একটা বড় ব্ল্যাক স্পট হিসেবে এটা তার সবসময় এটা বয়ে বেড়াতে হবে। কিছু কিছু ক্ষেত্রে অনেকে পরিবারের কাছে অসহায় হয়ে যায়। যে সমস্ত মানুষ বড় বড় পদে আছেন, তাদের যারা স্বজন আছে, পরিবারের সদস্য আছে, তাদের একটু অনুধাবন করা উচিত যে যে মানুষটি একটা বড় নেতা, বড় পদে আছে, তার কারণে পরিবারের সবাই কিন্তু সম্মানিত হয়, সবাই কিন্তু নেম ফেম বাড়ে। তো যে গাছটি ফল দিচ্ছে সেই গাছটিকে কেটে ফেলাটা পরিবারের সদস্যদের উচিত নয়। 30 এপ্রিল দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সহ দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তির বিষয়ে নির্দেশনা দিবেন বলে জানান সাংগঠনিক সম্পাদকেরা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। বিরোধী মত দমনে রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহারের কারণে রাজধানীতে তেমন জোরালো আন্দোলন গড়ে তুলতে পারেনি বিএনপি। এমন বাস্তবতায় 2 মহানগর কমিটিকে শক্তিশালী করে আবারও রাজপথে নামতে চায় দলটি। মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতারা বলছেন, বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে নতুন কমিটিতে। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে।
28 অক্টোবর পরবর্তী 7 জানুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত এক দফা দাবি আদায়ে সমমনা রাজনৈতিক দল ও জোটগুলো রাজপথে সরব থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর অব্যাহত তৎপরতায় রাজধানীর রাজপথে তেমন দাঁড়াতেই পারেনি আন্দোলনের নেতৃত্ব দেয়া দল বিএনপি। 7 জানুয়ারির নির্বাচনের পর জনগণের শক্তিকে কাজে লাগিয়ে আবারও রাজপথে সরব হতে চান দলটির নেতাকর্মীরা। দলের নেতারা বলছেন, আগের যে কোনো সময়ের চেয়ে এখন তারা আরও বেশি শক্তিশালী, উজ্জীবিত। নির্যাতন তো আমাদের উপর অনেক হয়েছে, তারপরে আমি মনে করি আমাদের নেতাকর্মীরা তাদের মনোবল ভাঙেনি, বরং আমাদের ইমানি শক্তি, দলের প্রতি আমাদের ভালোবাসা সেটা আরও বেশি বৃদ্ধি পেয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে জনগণ আমাদের সাথে বলে, হ্যাঁ কীভাবে বললেন জনগণ আমাদের সাথে, কীভাবে বলি, যারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল তারা কিন্তু কেউ কেন্দ্রে যাননি। তো এই জনগণের যে ভালোবাসা, জনগণ আমাদের প্রতি যে জনগণের যে সমর্থন, এতে আমাদের মানসিক শক্তি আমি মনে করি আরও বৃদ্ধি পেয়েছে। মহানগরের নেতারা বলছেন, সামনের আন্দোলন সংগ্রামের ফসল ঘরে তুলতে অতীত আন্দোলনে ভূমিকা রাখা নেতাকর্মীদের মূল্যায়ন করতে নেওয়া হয়েছে উদ্যোগ। যারা যোগ্য, যারা সাহসী, যাদেরকে দিলে সংগঠন ভালো কাজ করবে তাদেরকে আমরা এখানে মূল্যায়ন করব, আর যারা টোটালি মাঠে ছিল না তাদেরকে টোটালি বাদ দিয়ে দেব। এবং সে যেই হোক না কেন, এই জায়গায় কোনো রকম কোনো এক্সকিউজ করার কোনো সুযোগ নেই। অতীতের ভুল ত্রুটি শুধরে নতুন করে আন্দোলন গড়ে তোলার কাজ চলছে বলেও জানান মহানগরের নেতারা। অবাধ সুষ্ঠু নির্বাচনে যেটা দাবি আমাদের, সেই দাবির জন্য আমাদের আন্দোলনের যে কর্মসূচি, এই বিষয়গুলি নিয়ে আমাদের হাইকমান্ড অলরেডি কাজ করছে, এবং তার ভিতরে আমরা সাংগঠনিক যে কার্যক্রমগুলি রয়েছে, যেখানে আমাদের দুর্বলতা ছিল, সেই দুর্বলতাগুলো কাটিয়ে আমরা যাতে আরও সুসংগঠিত হয়ে আমরা মাঠে নামতে পারি এবং আমাদের দাবি আদায় করতে পারি, মানুষের জনগণের দাবি অধিকার আদায় করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। একটি কথা মনে রাখতে হবে, আমরা হচ্ছি নিরস্ত্র, আমাদের কাছে কোনো অস্ত্র নেই। আর প্রশাসন বা আওয়ামী লীগের লোকজন তারা অস্ত্র নিয়ে আমাদেরকে উপর হামলা করেছে, আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে, মারছে, হত্যা করেছে, গুম করেছে। এত নির্যাতনের পরে তো আমাদের দল ইনশাল্লাহ এখন আমরা রাজপথে সমাবেশ, মিছিল, মিটিং করতে সক্ষম। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে 26 এপ্রিল নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে সমাবেশ হওয়ার কথা থাকলেও তীব্র তাপদাহের কারণে কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। তীব্র তাপদাহে পড়ছে দেশ। আজকের আবহাওয়া পরিস্থিতি জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আজকে আবহাওয়া নিয়ে আবহাওয়া অফিস কি বলছে, এই বিষয়ে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আবহাওয়া নিয়ে আসলে এই মুহূর্তে কোনো সুসংবাদ নেই। আবহাওয়া অফিস যেটা জানিয়েছে যে আবহাওয়ার যে অবস্থা চলছে সেই অবস্থা চলমান থাকবে এবং আপাতত বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, যদিও চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে সেই ধরনের যেটুকু বৃষ্টি হওয়ার কথা আছে সেইটুকু বৃষ্টি মূলত এই তাপমাত্রা কমাতে কোনো ধরনের সহযোগিতা করবে না। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই আবহাওয়ার যে তীব্র তাপমাত্রা, এর ইতিমধ্যেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং গত কয়েকদিন পরপর কিন্তু 3 দিন পরপর হিট অ্যালার্ট জারি করা হচ্ছে। ইতিমধ্যেই গত 3 দিনের যে হিট অ্যালার্টের সময়সীমা ছিল সেটি মেয়াদ শেষ হয়েছে, কিন্তু তারা হিট অ্যালার্ট তুলে নেয়নি, কারণ তাপমাত্রা কমেনি, যার ফলে 3 দিনের জন্য আবার নতুন করে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম বৃষ্টি হওয়ার না হওয়ার কারণটা কি। তারা যেটি আমাদেরকে জানিয়েছে যে পশ্চিমবঙ্গে কিন্তু বাংলাদেশের চেয়ে তাপমাত্রা আরো বেশি, মূলত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসাম এই অঞ্চলগুলোতে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু বাংলাদেশের অঞ্চলগুলোতে অর্থাৎ ঢাকা বা তার আশপাশের অঞ্চলগুলোতে বৃষ্টি হচ্ছে না, যার ফলে এই যে তাপমাত্রা যেটা চলছে এটা এপ্রিল জুড়েই চলমান থাকবে। এপ্রিলের পরে কিছুটা বৃষ্টি হতে পারে, তবে সেটি নিয়েও আগাম তারা কিছু বলতে চাচ্ছেন না। একটি জিনিস আপনাকে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসামের কাছে হওয়ার কারণে কিন্তু রাজশাহী এবং খুলনা বিভাগে সবসময় তাপমাত্রা বেশি থাকে, এবারও ব্যতিক্রম নয়। তারা যেটি বলার চেষ্টা করছে যে রাজশাহী এবং খুলনা বিভাগের উপর দিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি তাপমাত্রা চলমান আছে। আমরা যদি ঢাকার কথা বলি, গতকালকে ঢাকার তাপমাত্রা ছিল 39.2 ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার তাপমাত্রা কিন্তু ওঠানামার মধ্যেই আছে। আপনি জানেন এই বছরের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস, আর গতকালকে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল মংলায় আপনার তাপমাত্রা ছিল 41.6 ডিগ্রি সেলসিয়াস। আজকে ঢাকা নিয়ে যে তারা পূর্বাভাস দিয়েছে যে ঢাকার তাপমাত্রা আজকে গতকালকের চেয়ে একটু বাড়তে পারে, 38 থেকে 40 ডিগ্রির মধ্যে থাকতে পারে। এই যে তাপপ্রবাহ চলমান আছে, এটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষ। আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখি, এই তাপমাত্রায় কিন্তু পশু পাখি অর্থাৎ পাখিরাও কিন্তু ঢাকায় যেসব আমরা নর্মালি পশু পাখি দেখি না, যে অঞ্চলগুলোতে দেখি সেখানেও কিন্তু তারাও পশু পাখি একটা অস্বস্তিতে পড়েছে, তাদেরও কিন্তু কষ্ট হচ্ছে। সব মিলে পরিবেশের
পরিবেশের এই বিপর্যয়ের কারণে কিন্তু আবহাওয়া অফিস যেটা বলছে যে অপরিকল্পিত নগরায়নের কারণে রাজধানী ঢাকায় যেভাবে গাছ কাটা হচ্ছে, এই গাছ কাটার একটা প্রভাব কিন্তু তাপমাত্রায় পড়ছে, যার ফলে আপাতত তারা এই তাপমাত্রা কবে কমবে এটা নিয়ে যেমন তারা কোনো স্বস্তির খবর দিতে পারছে না। একই সাথে বৃষ্টি না হওয়ার কথা বলেছেন, মের শুরুতে বৃষ্টি হলে হতে পারে, তবে আপাতত বৃষ্টি হচ্ছে না এবং এই তাপমাত্রা বা তাপপ্রবাহ চলমান থাকবে এবং সবাই আসলে মূলত আমরা একটাই আশায় আছি, এই অস্বস্তি থেকে বা দুর্ভোগ থেকে আমরা কখন মুক্তি পাবো, স্বস্তির বৃষ্টি পারে মূলত আমাদেরকে এই অস্বস্তি থেকে মুক্তি দিতে। এই ছিল রাজধানীর আবহাওয়া অফিস থেকে আজকে আমার কাছে আবহাওয়া সর্বশেষ তথ্য। লিনিয়া। মাঝার, ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকের আবহাওয়া নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাঝার। মিয়ানমারের সশস্ত্র যুদ্ধ থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর 288 সদস্যদের ফেরত পাঠিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ভোর 6:30টার দিকে কক্সবাজারে নুনিয়ারছড়া ঘাট থেকে বেসরকারি জাহাজ কর্ণফুলী করে তাদের নিয়ে যাওয়া হয় গভীর সাগরে। সেখানে নোঙর করা মিয়ানমারে জাহাজে করে তাদের নিয়ে যাওয়া হবে মিয়ানমারে। এদিকে কড়া নিরাপত্তায় ভোরে বান্দরবানের নাইখংছড়িতে থেকে 10টি বাসে করে তাদের আনা হয় নুনিয়ারছড়ার BIWT এর ঘাটে। সেখানে আগে থেকে অবস্থান করা কর্ণফুলী জাহাজে করে তাদের হস্তান্তর করা হয়। সিরাজগঞ্জের চলনবিল অঞ্চলে 3 ফসলি জমিতে পুকুর খননের বিরূপ প্রভাব পড়ছে প্রকৃতি ও পরিবেশের উপর। এতে একদিকে কমছে আবাদি জমির পরিমাণ, অন্যদিকে সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা। ধান চাষ করতে না পেরে চরম বিপাকে হাজার হাজার কৃষক। এ নিয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও বন্ধ হয়নি পুকুর খনন। সিরাজগঞ্জ প্রতিনিধি সায়েম উদ্দিনের প্রতিবেদন। বদলে যাচ্ছে সিরাজগঞ্জের চলনবিলের প্রকৃতি ও পরিবেশ। প্রতিদিনই 3 ফসলি জমি অপরিকল্পিতভাবে খনন করে তৈরি হচ্ছে পুকুর। এতে আশেপাশের খাল নালা বন্ধ হয়ে সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা। ধানের চেয়ে মাছ চাষ লাভজনক হওয়ায় চলনবিলে বাড়ছে পুকুরের সংখ্যা। গেল কয়েক বছরে তৈরি হয়েছে 3 থেকে 4 হাজারের বেশি পুকুর। এতে পরিবেশ ও সার্বিক কৃষি ব্যবস্থাপনার ওপর পড়ছে বিরূপ প্রভাব। কৃষকরা জানান, অসাধু কর্মকর্তা ও প্রভাবশালীদের কারণে বন্ধ করা যাচ্ছে না পুকুর খনন। এতে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে ধান চাষ। পরিবেশ একবার পাল্টে যেতেছে। কৃষকের যে অবস্থা, ঢাকা ছাড়ান বাদ নাই আমারে, ঢাকা যা হামলা বাসা নাকবো, রিক্সা চালান নাকবো। আমরা পুকুর কাটতেছে, রাস্তাঘাট আটকা দিছি, পানি যাওয়ার এই পুকুর কেটিয়ে রাস্তাঘাট আটকা দিছে, পানি যায় না। ধানের আবাদ কমতেছে, কিন্তু আবার জমিওয়ালারা ওই দিক দিয়ে টাকা বেশি পাইতেছে। কিন্তু বাংলাদেশে আপনার এই খাদ্যর কমে যেতেছে, যে খাদ্যের একটা উৎপাদন হয়েছে ধান, সেইটা কমে যাচ্ছে। তবে প্রকৃতি ও জীব বৈচিত্র্য রক্ষা সহ সার্বিক কৃষি ব্যবস্থাপনায় বিরূপ প্রভাব ঠেকাতে আইনি ব্যবস্থা সহ কৃষকদের নানা পরামর্শ দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তা। প্রতি বছরই নতুন নতুন পুকুর এখানে খনন হচ্ছে। তো আমাদের কাছে যে অভিযোগগুলো আসে, আমরা উপজেলা প্রশাসনকে জানাই, থানাকে জানাই, তারা অভিযান পরিচালনা করে এবং এবছর অনেকগুলো মামলাও হয়েছে। কৃষক ভাইদেরকে এখানে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আসলে এই ভূমির শ্রেণী পরিবর্তন করে পুকুর খনন করে এটা ঠিক না। আর অপরিকল্পিত পুকুর খনন বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। জেলা প্রশাসক স্যার এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনায় আমরা এখানে কাজ করে যাচ্ছি। যে পুকুরগুলো খনন করা হচ্ছে এটি আসলে অবৈধ এবং আইন বহির্ভূত। আমরা যদি কোনো মাধ্যমে খবর পাই যে কোনো জায়গায় পুকুর খনন হচ্ছে অবৈধভাবে, তাহলে সেগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি। চলনবিলের কৃষি জমি ও পরিবেশ রক্ষায় যত্রতত্র পুকুর খনন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। জলবায়ু সুবিচার এবং জলবায়ু তহবিল গঠনের মাধ্যমে জলবায়ুর বিশ্বব্যাপী ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে সাতক্ষীরার উপজেলা মিলনায়তন থেকে যুব সাইকেল র্যালি অনুষ্ঠিত হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, অনুষ্ঠান নিয়ে কি খবর আছে এই মুহূর্তে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। লিনিয়া, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর উপজেলা ক্যাম্পাসের মধ্যে। এখান থেকেই এখানকার যে শিশু কিশোর এবং তরুণরা আজকে সাইকেল র্যালির জন্য প্রস্তুত হয়েছে এবং তারা কিন্তু এখান থেকে সাইকেল র্যালি নিয়ে বের হবে। মূলত তারা বিশ্বব্যাপী যে জলবায়ু ধর্মঘট সেটি সম্প্রতি এই সপ্তাহ চলছে, তারা জলবায়ু ধর্মঘট করেছে। এরই ধারাবাহিকতায় আজকে কিন্তু জলবায়ু তহবিল
গঠন একই সাথে জলবায়ু সুবিচারের দাবিতে তারা কিন্তু আজকের এই সাইকেল র্যালি কিন্তু আজকে এখানে শুরু করছে। সেই কারণে সাইকেল র্যালি এই শহর অতিক্রম করবে এবং তারা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছে। দাবিটি কি এবং কি কারণে আজকের এই কর্মসূচি? আমরা যে পরিবেশের যে বিপর্যয়গুলো করছি, আমরা যে জলবায়ুকে যে ইউজ করছি, যেরকম হচ্ছে গাছ কেটে ফেলছি, আমরা গাছ কেটে ফেলাই এখন কিন্তু আমাদের তাপমাত্রাটা বৃদ্ধি পেয়েছে, গরমটা বৃদ্ধি পেয়েছে। আমরা যদি এটা আগে ভাবতাম তাহলে কিন্তু আজকে আমাদের গরম থেকে আমরা বাঁচতাম। প্লাস্টিকগুলো আমরা যেখানে সেখানে ফালাই দিচ্ছি, নদীতে ফালাই দিচ্ছি, সেই নদীতে ফালাই দেওয়ার কারণে কিন্তু পরিবেশ, পানির তলা সে পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে, পানির তলা সে মাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পানিটা দূষিত হচ্ছে। এখন হচ্ছে আমাদের জলবায়ুকে হচ্ছে রক্ষা করতে গেলে আমাদের সবাইকে সচেতন হইতে হবে, আমাদের গাছ কাটা বন্ধ করতে হবে, প্লাস্টিক পলিথিনকে রোধ করতে হবে এবং পাটের ব্যাগ ইউজ করতে হবে। যেন আমরা শুনছিলাম আজকের কর্মসূচি মূলত কি? আজকে বেসিক্যালি আমরা জলবায়ু ন্যায্যতার জন্য আজকে এই সাইকেল র্যালিতে অংশ নিয়েছি। বিদেশের মানে অনেক বাইরের দেশে কিন্তু প্রচুর আকারে কার্বন নিঃসরণ করছে, শুনছিলাম যে প্রচুর কার্বন নিঃসরণ ঘটছে বিশ্বব্যাপী, তারই প্রতিবাদ জানাচ্ছে এই ছোট শিশু কিশোর তরুণরা। তাদের মূল কথা হচ্ছে যে তাদের জন্য যে নিরাপদ বিশ্ব, সেই বিশ্ব তারা তৈরি করতে চায় এবং বিশ্বব্যাপী উন্নত বিশ্বের যে ভোগ বিলাসিতা সেটি কমিয়ে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় এদের মূল দাবি। এবং তার জন্য যে সাইকেল র্যালি শুরু হয়েছে এটি আসলে শহর অতিক্রম করবে এবং তারা তাদের দাবিটি আসলে জনসচেতনতার জন্য বিশ্বব্যাপী জানানোর জন্য তারা সেই কাজটি করে যাবে। এই ছিল সর্বশেষ লিনিয়া। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, জলবায়ুর বিশ্বব্যাপী ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে সাতক্ষীরার উপজেলা মিলনায়তন থেকে যুব সাইকেল র্যালি অনুষ্ঠিত হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী সুমনের কাছ থেকে। দফায় দফায় স্বর্ণের দাম বাড়ায় রাজশাহীর স্বর্ণ ব্যবসা মন্দা। বেশি দামের কারণে স্বর্ণকার পট্টিতে কমেছে ক্রেতার সমাগম। সেই সঙ্গে গহনা তৈরি কম হওয়ায় সংকটে পড়েছেন এই শিল্পের কারিগররা। রবিউল ইসলামের ছবিতে কাজী শাহেদের প্রতিবেদন। একটা সময় রমরমা অবস্থা ছিল রাজশাহীর স্বর্ণকার পট্টির। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কারিগররা ব্যস্ত থাকতেন, নিপুণ হাতের নকশাই করতেন গহনা। এখন তাতে ভাটা পড়েছে, আয় কমেছে কারিগরদের। কম হওয়ার একটা কারণ গোল্ডের দাম অনেক বেশি, সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে গেছে। আমরা দিনে 400 বা 300 বা 500 ইনকাম করেছি, কিন্তু এখন ওই তুলনায় দেখা যাচ্ছে তার থেকেও নিম্নের দিকে নেমে যাচ্ছে। উৎসব পার্বণ ঘিরেও ছিল নারীর গহনা তৈরির ঘটা, কিন্তু স্বর্ণের দাম দিন দিন বাড়তে থাকায় সেখানে লাগাম টানতে বাধ্য হচ্ছে মানুষ। ফলে কমেছে ক্রেতা, দোকানগুলোতে আগের মতো নেই বিক্রি কিনি। একটা গচ্ছিত টাকা আগে থেকে করে রাখতো যে আমরা ঈদের সময় স্বর্ণ নিয়ে আমরা নতুন জামা কাপড় যেরকম নেবো স্বর্ণ ওর সাথে অ্যাড করব, কিন্তু এখন সেটা মানে সাধ্যের বাইরে চলে যাচ্ছে। সেই কারণে দাম, এই কারণে সেই প্রবণতা কমে গেছে। এখন সারা বছর অর্থ জমিয়ে তারা কিছু না কিছু অর্নামেন্টস তৈরি করতে পারত। আমরা সেই কাস্টমার আজকে হারিয়ে ফেলেছি, যারা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণী প্রায় বিলুপ্তির পথে। রাজশাহী জুয়েলার্স মালিক সংগঠনের নেতারা বলছেন, প্রতিদিনের 5 কোটি টাকার ব্যবসা এখন এসে ঠেকেছে 1 কোটিতে। সরকারের সহযোগিতা না পেলে এই ব্যবসা টেনে নেওয়া কষ্টকর হয়ে পড়বে তাদের জন্য। সরকার যদি আমাদের সহযোগিতা করতো তাহলে আমরা হয়তো এই ব্যবসাটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারতাম। বিশ্ববাজারে স্বর্ণের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় দেশেও বাড়ছে। সেই সঙ্গে দেশের বাইরে থেকে আসছে তৈরি গহনা, যা এই শিল্পকে টিকিয়ে রাখার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা বলছেন কারিগর মালিকরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।